ডাব্লিউবি প্রাইভেট টিউশন ইউটিউব চ্যানেলে তোমার সকলকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা মডেল অ্যাক্টিভিটাস 4 ক্লাস 9 বাংলা প্রথম ভাষা প্রশ্ন উত্তর করব। ভিডিও শুরু হওয়ার আগে তোমরা যে চ্যানেল নতুন হও তো চ্যানেল সাবস্ক্রাইব করে নাও। যদি ভিডিওটি ভালো লাগে একটু লাইক করে দিও। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো এবং বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবে না। চলো ভিডিও শুরু করা যাক। দেখো এখানে 1.1 যে কোশ্চেন দেওয়া আছে, বলছে ঈশান হলো, এখন উত্তর কিন্তু ক, উত্তর পূর্ব কোণ হবে। নেক্সট দেখো, আমি শুধু উত্তরগুলো বলছি, অপশনগুলো তোমরা দেখে নেবে কোশ্চেনে। বলছে 1.2 এর কোশ্চেন দেখো, বলছে আজ আমার সংসার চলবে কি হবে, প্রশ্নটি করেছে, তো উত্তর হবে গ, ধীবর। 1.3 কোশ্চেনটা কি বলছে, বন্ধুগণ হাসবেন না, এই কথা বলেছেন কি হবে, ক, ইলিয়াস। তারপরে 1.4 এর কোশ্চেনটা কি বলছে, নেক্সট বলছে মাস্টার মশাইয়ের কাছ থেকে এইটুকু আমার নগদ লাভ, বক্তার লাভ হয়েছে, তার উত্তর হবে কত, খ, 10 টাকা। নেক্সট 1.5 বলছে নোংর কবিতায় যে কাব্যগ্রন্থ অন্তর্গত, উত্তর হবে খ, সাদা মেঘ কালো পাহাড়। তারপর কোশ্চেন দেখো 2 এর দাগের, বলছে 2.1 কোশ্চেনটা কি বলছে, বলছে প্রজা চমকিত, প্রজা চমকিত কেন, উত্তর ভয়াবহ ঝড় বৃষ্টিতে সমগ্র কলিঙ্গ দেশে ধুলোয় ঢেকে যায় এবং প্রবল দুর্যোগে শস্য ক্ষেতের ফসল নষ্ট হয়ে যাওয়ার প্রজারা চমকিত হয়। নেক্সট দেখো 2.2 কোশ্চেনটা কি বলছে, বলছে ধীবর বৃত্তান্ত নাট্যাংশে ধীবরের বাড়ি কোথায়, উত্তর ধীবর বৃত্তাংশে নাট্যাংশে ধীবরের বাড়ি চক্রাবতে। বলছে নেক্সট হচ্ছে 2.3 কি বলছে, ইলিয়াস, ইলিয়াস তো ভাগ্যবান পুরুষ, কারা এই কথা বলতো, উত্তর লিও তলস্তরের ইলিয়াস গল্পে ইলিয়াসের আশেপাশে থাকা লোকজন অর্থাৎ তার প্রতিবেশী তাকে এই কথা বলতো। 2.4 কোশ্চেন কি বলছে, মনে এলো মাস্টার মশাইয়ের কথা, কখন এমনটি ঘটেছিল, উত্তর নারায়ণ গঙ্গোপাধ্যায় লেখা দাম গল্পে একটি অনামী পত্রিকার পক্ষ থেকে বাল্যস্মৃতি লেখার প্রস্তাব এলে বিষয়ের খোঁজ করতে গিয়ে কথক সুকুমার মাস্টার মশাইয়ের কথা মনে পড়ে। তারপর কোশ্চেনটা 2.5 বলছে বিরামহীন এই দাঁড় টানা, কবি দাঁড় টানাকে বিরামহীন বলেছেন কেন, উত্তর কবি অজিত দত্তের লেখা নোংর কবিতায় কবি দাঁড় টানাকে বিরামহীন বলেছেন কারণ কবি এগিয়ে যাওয়ার ইচ্ছা কখনো বুঝিয়ে ফুরিয়ে যায়নি। 3.1 বলছে চণ্ডী আদেশ পান বীর হনুমান, চণ্ডীর পরিচয় দাও ও তিনি হনুমানকে কি আদেশ দিয়েছেন, উত্তর মুকুন্দ চক্রবর্তী রচিত চণ্ডীমঙ্গল কাব্যের আখেটিত খণ্ডের অন্তর্গত কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কাব্যাংশে দেবী চণ্ডী হলেন পৌরাণিক এক হিন্দু দেবী। আর বলছে দেবী চণ্ডী হনুমানকে কলিঙ্গ দেশের মঠ অট্টালিকা চূর্ণ বিচূর্ণ করার আদেশ দিয়েছেন। নেক্সট দেখো 3 3.2 বলছে কিভাবে এই আংটি আমার কাছে এলো তা বললাম, বক্তাকে আংটি প্রসঙ্গে সে কি বলেছেন, কবি কালিদাসের লেখা শকুন্তলা নাটকের বলছে ষষ্ঠ অঙ্ক থেকে ধীরবৃত্তান্ত নাট্যাংশটি নেওয়া হয়েছে। বলছে উত্তর উদাহরণ বক্তা হলেন ধীবর। আর 2 নম্বর যে কোশ্চেন আছে, আংটি প্রসঙ্গে সে কি বলেছেন, ধীবর একদিন একটা রুই মাছ ধরার পরে সে যখন মাছটি টুকরো করেছিল তখন তার পেটের মধ্যে মণিখচিত এই আংটিটি সে দেখতে পায়, আংটি প্রসঙ্গে সে কথা বলেছিল। নেক্সট কোশ্চেন 3.3 বলছে মোহাম্মদ শাহ কোনো গল্পের চরিত্র, তার প্রকৃতি কেমন, উত্তর মোহাম্মদ শাহ লিও তলস্তয় রচিত ইলিয়াস গল্পের চরিত্র। বলছে মোহাম্মদ শাহ ইলিয়াসের এক প্রতিবেশী ছিল, তার অবস্থা খুব একটা সচ্ছল ছিল না, তবে সে খুব ভালো মনের মানুষ ছিল, সে ইলিয়াস এবং তার স্ত্রীকে নিজের বাড়িতে আশ্রয় দিয়েছিল। 3.4 কোশ্চেনটা দেখো, বলছে স্বর্গের দরজাতে ঠিক এই কথাই লেখা রয়েছে, কোন কথা, বক্তার এমন মন্তব্যের কারণ কি, উত্তর অংশটি নারায়ণ গঙ্গোপাধ্যায় লেখা দাম গল্পের অংশ বিশেষ। ওই স্বর্গের দরজাতে নাকি প্লেটের দুর্গোড়ায় মতো লেখা আছে যে অঙ্ক জানে না তার প্রবেশ নিষেধ, এই কথাটি বলা হয়েছে। নেক্সট কোশ্চেনটা বলছে এখানে কথক সুকুমারের স্কুল মাস্টার মশাই ছিলেন বিভীষিকা স্বরূপ, পৃথিবীর সব অঙ্কই যেন তার মুখস্থ, কিংবা অঙ্কগুলো যেন বোর্ডে আগে থেকেই কষা আছে,
মাস্টারমশাই শুধু অদৃশ্য অক্ষরগুলোর উপরে খড়ি বুলিয়ে দিচ্ছেন, কিন্তু ছাত্রদের মধ্যে তিনি এরকম দক্ষতা প্রত্যাশা করতেন। যারা যারা অঙ্কে একশো 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 পেত তারাও তাকে ভয় পেত, এবং যারা দুর্বল ছাত্র ছিল তারা তো মাস্টারমশাইয়ের হাতে চড় খেয়ে ঘুরে পড়তো। কিন্তু কান্নার উপায় ছিল না, কারণ চোখে সামান্য জল দেখলেই তিনি প্রচণ্ড রেগে যেতেন। রেগে গিয়ে উপরোক্ত মন্তব্যটি করেন। নেক্সট কোশ্চেনটা দেখো 3.5 এর বলছে, আমার বাণিজ্যের তরী বাঁধা পড়ে আছে। কোন বাণিজ্যের তরী সেটি বাঁধা পড়ে আছে কেন? উত্তর, অংশটি কবি অজিত দত্তের লেখা নোংর কবিতার অংশবিশেষ। এখানে বাণিজ্য তরী বলতে সৃজনশীলতা সন্ধানী মানব জীবনকে বোঝানো হয়েছে। কবি অজিত দত্তের তার রচিত সাহিত্য কীর্তিগুলি নিয়ে ভেসে চলে যেতে চান দূর দূরান্তে, সাত সমুদ্রের পাড়ে, সেই সুদূর জগতে কবি তার মনের আনন্দ খুঁজে পাবেন। এই আশায় কবি প্রতিদিন বুক বাঁধেন, যেন তিনি নৌকার দাঁড় টেনে গন্তব্যে চলেছেন। কিন্তু পর মুহূর্তে তার মনে পড়ে যায় বাস্তব জীবন ও সংসারের দায়িত্ব কর্তব্য ত্যাগ করে তিনি কোনো দিনই গন্তব্যে যেতে পারবেন না। মানুষ তার কর্তব্যকে দূরে সরাতে পারে না, বাস্তব জীবনের দাবিকে অস্বীকার করতে পারে না। নেক্সট কোশ্চেন দেখো 4 দাগেরটা বলছে, নিরবধি 7 দিন বৃষ্টি নিরন্তর এই প্রাকৃতিক বিপর্যয় কলিঙ্গবাসী জীবনকে কিভাবে বিপন্ন করে তুলেছিল তা আলোচনা করো। উত্তর, উদ্ধৃত অংশটি মধ্যযুগের অন্যতম বিখ্যাত কবি মুকুন্দরাম চক্রবর্তীর লেখা কালিঙ্গ দেশে ঝড় বৃষ্টি নামক কবিতার অংশ। দেবী চণ্ডীর মায়াবলে একটানা 7 দিন সীমাহীন বর্ষণে ও ঝড়ের তাণ্ডবে কলিঙ্গের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে। মুষলধারে বৃষ্টি আর মেঘের গর্জনে ভীত হয়ে প্রজারা ঘর ছেড়ে পালাতে শুরু করে। ক্ষেতের ফসল উল্টিয়ে পড়ে ও তাতে পচন ধরে, এমনকি শস্য ও পচে নষ্ট হয়ে যায়। কলিঙ্গ প্লাবিত হয়। কলিঙ্গের অন্ধকারাচ্ছন্ন আকাশে ঘন ঘন বাজ পড়ে। আকাশ এতটাই মেঘাচ্ছন্ন থাকে যে দিন রাতের পার্থক্য বোঝা যায় না। বাজের শব্দে কেউ কারোর কথা শুনতে পায় না। বৃষ্টির সঙ্গে আকাশ থেকে তালের মতো বড় বড় শিলাখণ্ড ঘরের চাল ভেদ করে মেঝেতে পড়তে থাকে। একটানা ঝড় ও নদীর বানভাসী পর্বত প্রমাণ ঢেউয়ের ঘর বাড়িগুলি যেন দুমড়ে মুচড়ে যায়। এক কথায় 7 দিনের অবিরাম বৃষ্টিতে কলিঙ্গবাসীর জীবন বিপন্ন হয়ে ওঠে। নেক্সট কোশ্চেন 2.4, সেই আংটি দেখে মহারাজের কোনো প্রিয়জনের কথা মনে পড়ে। মন্তব্যটি প্রসঙ্গে নির্দেশ করে আংটিটি দেখে মহারাজের কি প্রতিক্রিয়া হয়েছে তা বুঝিয়ে লেখো। উত্তর, বলছে ধীবর বৃত্তান্ত নাটকে যে রাজার উল্লেখ রয়েছে তিনি হলেন মূল অভিজ্ঞান শকুন্তলা নাটকের অন্যতম প্রধান চরিত্র রাজা দুষ্মন্ত। রাজশ্যালক যখন রাজার নামখচিত রত্ন আংটি ধীবরের কাছ থেকে নিয়ে রাজাকে দেখায়, তখন আংটি দেখে মহারাজের কোনো প্রিয়জনের কথা মনে পড়ে। আংটি দেখার পর রাজা দুষ্মন্ত মধ্যে নানা প্রতিক্রিয়া দেখা যায়। উদাস দৃষ্টিতে নীরব থেকে তার কৃত পাপের জন্য তিনি মনে মনে অনুতপ্ত হন। সবচেয়ে উল্লেখযোগ্য যে আংটিটি না পাওয়ার জন্য রাজার জীবনে এত বিপত্তি, সেই জন্য তিনি ধীবরের প্রতি বিন্দুমাত্র রাগ করেনি, বরং ধীবরের মাধ্যমে আংটি ফিরে পাওয়ার তিনি ধীবরকে আংটি সমমূল্য প্রদান ব্যবস্থা করেন। এই ঘটনা থেকে রাজা দুষ্মন্তের সুস্থ মানসিকতার মানুষদরদি বলে বিবেচিত হয়। নেক্সট কোশ্চেন বলছে 4.3, কি বলছে ইলিয়াস গল্প অনুসারে ইলিয়াস চরিত্রটি বিশ্লেষণ করো। উত্তর, লিও টলস্টয় রচিত ইলিয়াস গল্পটির অন্যতম প্রধান চরিত্র হলো ইলিয়াস। উফা প্রদেশে বসবাসকারী বাস্কীয় জনগোষ্ঠীভুক্ত ইলিয়াসের 2 পুত্র ও 1 কন্যা ছিল। তার স্ত্রীর নাম ছিল শামসেমাগি। জীবনের প্রথম দিকে আর্থিক সচ্ছলতা না থাকলেও পরবর্তীকালে অক্লান্ত পরিশ্রমে ইলিয়াস ধনী হয়ে ওঠে। 35 বছর অক্লান্ত পরিশ্রম করে ইলিয়াস 200 ঘোড়া, 150 গরু, মোষ ও বহু ভাড়াটে মজুরের মালিক হয়। ইলিয়াস স্বভাবে অত্যন্ত কঠোর ছিল, সেই কারণেই তার ছোট পুত্র ও তার স্ত্রী তার আদেশ অমান্য করায় তাদের বাড়ি থেকে বিতাড়িত করেছিল। তার আদেশ অমান্য করেছিল। ইলিয়াস ছিল অতিথি
বৎসল। তার এই অতিথি আপ্যায়ন তার কথা মনে রেখে মোহাম্মদ শাহ তাকে শেষ জীবনে আশ্রয় দিয়েছিলেন। নেক্সট কোশ্চেন দেখো কি বলছে 4.4। আমার ছাত্র আমার অমর করে দিয়েছে, বক্তাকে কেন তার এমনটি মনে হয়েছিল? বলছে নারায়ণ গঙ্গোপাধ্যায় লেখা দাম গল্পের বক্তা হলেন কথক সুকুমারের মাস্টারমশাই। অঙ্কের মাস্টারমশাই ভাবতেই পারতেন না যে তার ছাত্ররা অঙ্ক পারবে না। মেরে ধরে ছাত্রদের তিনি অঙ্ক শেখানোর চেষ্টা করতেন, ফলে ছাত্ররা তাকে ভীষণ ভয় পেত। তার এক ছাত্র সুকুমার পরবর্তীকালে মাস্টারমশাইকে নিয়ে তার বিভীষণময় অভিজ্ঞতা একটি পত্রিকায় লিখেছেন। সেটি পড়েই মাস্টারমশাই উপরোক্ত মন্তব্যটি করেছেন। নেক্সট কোশ্চেন দেখো, বলছে 4.5। বলছে নোঙর গিয়েছে পড়ে তটের কিনারে উদ্ধৃতাংশের আলোকে নোঙর কবিতায় কবির আক্ষেপ কিভাবে প্রকাশ পেয়েছে তা নির্দেশ করো। উত্তর, বলছে কবি অজিত দত্তের রচিত নোঙর কবিতায় নোঙর হলো জীবনের বিভিন্ন বন্ধন বা স্থিতিশীলতার প্রতীক। কবি নৌকা নিয়ে যেতে চান সাত সাগরের পাড়ে, কিন্তু কর্মময় সাংসারিক জীবনের বাঁধন তাকে কঠিনভাবে বেঁধে রাখে। স্রোতের গতি কবির এই দায়িত্বের বন্ধনকে বিদ্রূপ করে, কিন্তু কবি নিরুপায়, অসহায়। তার দাঁড় টানা বৃথা জেনেও তিনি অবিরাম জীবনের দাঁড় টেনে চলেন। কবির তীব্র আক্ষেপ এইভাবেই নোঙর কবিতায় কবির আকাঙ্ক্ষায় অপূর্ণতা ও আক্ষেপের বেদনায় ধূসর হয়ে উঠেছে। পাশে দেখো সে নির্দেশ অনুযায়ী উত্তর লেখো। বলছে 5.1 শ্লোক থেকে শ্লোক, এক্ষেত্রে ঘটেছে কি? উত্তর হবে গ মধ্য স্বরাগম। 5.2 কোশ্চেন দেখো, বলছে হলো একটি গ অর্ধবৃত্ত স্বরধ্বনি। 5.3 বলছে বিদেশি উপসর্গযোগে উৎপন্ন একটি শব্দ হলো। উত্তর হবে ক আম জনতা। তারপরে কোশ্চেন দেখো 5.4 এর মৌলিক ও সাধিত সাধুর একটি পার্থক্য লেখো। বলছে মৌলিক ধাতু যে ধাতুতে বিশেষণ করলে কোনো প্রত্যয় পাওয়া যায় না তাকে মৌলিক ধাতু বলে, আর সাধিত ধাতু প্রত্যয় যোগে গঠিত ধাতুকে বলা হয় সাধিত ধাতু। নেক্সট কোশ্চেনটা বলছে ধাতুদ্বয় প্রত্যয়ের একটি উদাহরণ দাও। বলছে ধাতুদ্বয় প্রত্যয়ের একটি উদাহরণ হলো দেখ যুক্ত আ দেখা। নেক্সট কোশ্চেনটা দেখো 5.6 অনুসর্গের অন্য দুটি নাম উল্লেখ করো। অনুসর্গের অন্য দুটি নাম হচ্ছে পরসর্গ বা আরটা হচ্ছে কর্ম প্রবচনীয়। নেক্সট দেখো 6 কোশ্চেনটা বলছে ভাব সম্প্রসারণ করো। ধর্মের নামে মোহ এসে যারে ধরে অন্ধ জন মারে আর শুধু মারে। উত্তর, বলছে কি ধর্মের মাহাত্ম্য ও মূল কথা সম্যক উপলব্ধি করতে না পেরে মানুষ যখন ধর্মের আচার আচরণগত মোহে অন্ধ হয়ে পড়ে, তখন সে অন্যকে নিধন ও নিজের আত্মহনন উদ্যত হয়। মানুষ ধর্মের মহিমা অনেক সময় সম্যক উপলব্ধি করতে পারে না। কতকগুলি আচরণ সম্পন্ন সংস্কার ও প্রথাকে ধর্ম বলে ভ্রম করে এবং সংস্কারের মোহে অন্ধ হয়ে যায়। সংকীর্ণ ভেদ বুদ্ধি শিকার হয়ে নিজের ভিতর এক দুঃসংখ্য বিভেদের প্রাচীর সৃষ্টি করে, একে অপরকে ওই ধর্মের দোহাই দিয়ে আক্রমণ করে, হত্যা করে এবং চরম অমানবিক হিংসা পাশবিকতার পরিচয় দেয়। বিশ্ববিধাতার আশাবাদ পুষ্ট মানুষ বিধাতার মহিমা ভুলে গিয়ে জাতি ধর্ম বর্ণ সম্প্রদায় প্রভৃতি ক্ষুদ্র সীমানায় নিজেকে আবদ্ধ করে এবং ভুল ধারণার বশীভূত হয়ে নির্মম নিষ্ঠুর মানসিকতার পরিচয় দেয়। প্রকৃত ধর্মচেতনা মানুষকে উদার, মহৎ ও সহনশীল করে তোলে। উচ্চ নিচু, ধনী দরিদ্র, শিক্ষিত অশিক্ষিত সবকিছু ভেদাভেদ তরে উদার মানসিকতার কাছে লুপ্ত হয়ে যায়। বিশ্ব মানবতার মহান আদর্শ ক্ষমা সুন্দর দৃষ্টিভঙ্গি ও সুবুদ্ধি সাধনায় তার কাছে আচরণীয় ও পালনীয় ধর্মরূপে প্রতীয়মান হয়। সুতরাং ধর্মের গভীরতা তাৎপর্য না বুঝে কেবল কতকগুলি লোকাচার ও আচরণীয় রীতিনীতি মোহে আক্রান্ত হয়ে অন্ধ হয়ে থাকা সমীচীন নয়। তাছাড়া হচ্ছে বন্ধুরা, তোমার সকল প্রশ্নের উত্তরগুলো পেয়ে গেছো। যদি ভিডিওটি ভালো লাগে এটি লাইক করে দিও। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। আর তোমার যদি নতুন হয় চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। থ্যাংক ইউ।